নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 7টা বাজে আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নতুন তৈরি হওয়া ছাদেতে। তো আজকে আমি কি করব, কোনো রকম ভ্লগ করব না, আজকে একটা ইনফরমেটিভ ভিডিও করব যেটাতে আমরা যে নর্থ ইস্ট ইন্ডিয়া বেড়াতে গেছিলাম তার ট্যুরের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। কোথায় যাবেন, কি করে থাকবেন, বা কার সাথে যোগাযোগ করবেন, কত টাকা খরচ হবে, সমস্ত জিনিস আমি এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আমাদের যে ট্যুরটা ছিল 4 নাইট অ্যান্ড 5 ডেজের। তো প্রত্যেকটা দিন আমি একটা একটা করে ডিটেলসগুলো তুলে ধরছি এই নতুন অন্য একটা ফোনেতে সব জিনিস লেখা আছে, আমি দেখে দেখে বলছি আর কি। তো প্রথম দিন আমরা কলকাতা থেকে গুয়াহাটি ফ্লাইট চাললাম সকাল 7:45। তো তারপর আমরা গুয়াহাটিতে নামলাম প্রায় 9টার সময় করে। তো সেখানে আমাদের যে ড্রাইভার দাদা ছিল সঞ্জয়দাকে বুক করা ছিল। একটা কথা বলি আপনাদের, এই যে বেড়াতে যাওয়ার জন্য ড্রাইভার খুব একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আর কি। আপনি যদি সঠিক ড্রাইভার নিয়ে থাকেন তাহলে খুব ভালো করে আপনি প্রত্যেকটা জায়গা ভালো করে ঘুরতে পারবেন। আর ড্রাইভার যদি কোঅপারেট করে আপনার টাইম ম্যানেজমেন্টও খুব ভালো করে হয় আর কি। তো সঞ্জয় দা আমাদের সেখান থেকে পিক আপ করে নিয়ে সেখান থেকে আমরা আসাম থেকে প্রবেশ করলাম মেঘালয় রাজ্যে। তো মেঘালয় রাজ্যে প্রবেশ করার সাথে সাথেই আমরা যখন গেছিলাম তখন সেখানে আনারস বিক্রি হচ্ছিল। তো পাকা আনারস খেয়েছি আমরা। আনারস খাবার পর আমরা সেখান থেকে গেলাম উমিয়াম লেক বা বারাপানিতে। তো সেখানকার খুব সুন্দর লেকের ভিউ ছিল, এখানে প্রাকৃতিক দৃশ্য তো খুবই সুন্দর ছিল। আপনারা অবশ্যই বারাপানি বা উমিয়াম লেক অবশ্যই যাবেন। তারপর সেখান থেকে আমরা গেলাম ডন বস্কো মিউজিয়াম। এই ডন বস্কো মিউজিয়ামে কী আছে, আপনারা যদি কোনো বাচ্চা ছেলেদের নিয়ে যান তাহলে অবশ্যই ডন বস্কো মিউজিয়ামে যাবেন। এখানে কি আছে, বিভিন্ন রকমের কালচারাল জিনিস আছে, কী করে মানুষ চাষবাস করতো, বিভিন্ন রকমের আসবাবপত্র বা মনে করুন ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো হয় সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। অনেকক্ষণ সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে আপনার পুরো এই মিউজিয়ামটা ঘুরতে। তারপর আমরা গেলাম লেডি হাইডারি পার্ক, ওয়ার্ডস লেক। তারপর গেলাম শিলং গল্ফ কোর্সে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, আপনারা অবশ্যই যাবেন। তারপর সেখান থেকে আমরা গেলাম ক্যাথিড্রাল মেরি চার্চ, এটা হচ্ছে শিলংয়ের সবথেকে বড় চার্চ। তারপর আমরা গেলাম ট্রেলি রেস্টুরেন্টে। মানে আমাদের সেদিনকে লাঞ্চ করতে অনেক লেট হয়ে গেছিলো, তাই জন্য ট্রেলি রেস্টুরেন্টে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম শিলং হিলটপ গেস্ট হাউস। তো এই যে গেস্ট হাউসটা আছে এটা হচ্ছে শিলংয়ের সবথেকে বেস্ট ভিউ পাওয়া যায় এই গেস্ট হাউসটা থেকে, তাই জন্য এই গেস্ট হাউসটা আমি বুক করেছি। আমি পাশে নাম্বার দিয়ে দেবো, আপনারা এখান থেকে বুক করে নিতে পারবেন। তো সেখান থেকে খুব সুন্দর ভিউ পেয়েছি আমরা, এবং রাতে আমরা সেখানেই থেকেছি। এটা হলো ডে 1। ডে 2, এই দিনে আমরা শিলং গিয়ে গেস্ট হাউসে ছিলাম। সেখানে ঘুম থেকে উঠে সেদিনকে খুব ঠান্ডা ছিল, যে সকালবেলা আমাদের গেস্ট হাউস থেকে খুব সুন্দর একটা ভিউ পেয়েছি। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, সকাল বেরিয়ে পড়েছি। সেখান থেকে শিলংয়ে ব্রেকফাস্ট করে সেখান থেকে আমরা গেলাম শিলং আপার শিলং টি গার্ডেনে গেলাম। এখানে চায়ের বাগান আছে, খুব সুন্দর যার ভিউ। আমরা যখন গেছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য ওয়েদারটা আরও বেশ সুন্দর লাগছিল। তো সেই টি গার্ডেনে গেছিলাম, টি গার্ডেনে গিয়ে কিছু ছবি তুলেছিলাম। তারপর সেখান থেকে আমরা গেলাম এলিফ্যান্ট ফলস। এটা হচ্ছে শিলংয়ের মেন ভিউ পয়েন্ট বলতে পারেন, মানে 90% মানুষ এখানে যাবেই, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো শিলং এই যে এলিফ্যান্ট ফলস আছে, টোটাল 3খানা স্টেপ আছে। তো এই 3খানা স্টেপেতে এই বড় বেশ এই যে এলিফ্যান্ট ফলসটা খুবই বড়, দেখতেও খুব সুন্দর লাগছে। তারপর আমরা সেখান থেকে গেলাম বাংলাদেশ ভিউ পয়েন্ট। মানে গেলাম বলতে কি, মাঝ রাস্তায় একটা পয়েন্টে দাঁড়িয়েছিলাম যেখান থেকে খুব সুন্দর একটা বাংলাদেশের ভিউ পাওয়া যাচ্ছিলো, সেটাও আমরা দেখলাম। তারপর সেখান থেকে আমরা গেলাম ডাউকি। তো ডাউকিতে গিয়ে আমরা ফার্স্ট সেখানে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর ডাউকিতে আমরা বোটিং করেছি। প্রায় আমাদের 45 মিনিটের বোটিং ছিল। আমি, বাবা, মা 3জনই একটা নৌকা নিয়েছিলাম, সাথে পুরো লেকটা একটা পুরো রাউন্ড ঘুরে এসে আবার ওখানে ছেড়ে দিল আর কি। পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট সেম ছিল, তো সেখানে ছেড়ে দিয়েছে আমাদের। খুব সুন্দর সেখানকার প্রাকৃতিক ভিউ ছিল। ডাউকিতে বোটিং আপনারা অবশ্যই করবেন। যদি আপনারা শীতকালে যান তাহলে আপনারা ক্রিস্টাল ক্লিয়ার যে ওয়াটার বলে সেটা আপনারা পাবেন। আর যদি বর্ষাকালে যান আমাদের মতো তাহলে অত পরিষ্কার জল পাবেন না, কিন্তু ভালো জিনিস পাবেন আর কি। মানে প্রাকৃতিক দৃশ্য তো খুবই সুন্দর। তারপর সেখান থেকে আমরা গেলাম
ইউক্রেন ফলস, তারপর আমরা গেলাম বোরহিল ফলস। তো এই যে দুটো ফলস বললাম, এই দুটো ফলস সেরকম কোনো পপুলার নয়, কিন্তু রাস্তার ধারে এই যে দুটো ওয়াটারফল আছে খুবই সুন্দর, খুব মানে বিউটি, মানে খুব সুন্দর দেখতে আর কি। মানে আমি ছবি দেবো আপনাদের, আপনারা হয়তো ডিটেলসে আমার ব্লগগুলো দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন আর কি। তারপর আমরা গেলাম মাউলিলং ভিলেজ, এটা হচ্ছে এশিয়ার সবথেকে পরিষ্কার ভিলেজ। তো আমরা রাতে এই মাউলিলং ভিলেজেই ছিলাম, সেখানে সন্ধ্যের সময় গিয়ে পৌঁছালাম। সেখানে একটা পার্কিং লটে অনেক দোকান আছে, সেখানে কিছু কেনাকাটা করলাম, খাবার দাবার, রাতের খাবার ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, মাউলিলং গ্রামে কিন্তু খাবার দাবারের অনেক দাম। তো তারপর সেখানে মাউলিলংয়ে আমাদের যে হোমস্টে ছিল তার নাম ছিল ব্রুক সাইড হোমস্টে। তো সেটা পুরো কাঠের তৈরি ছিল সেই হোমস্টেটা, রাতে আমরা সেই হোমস্টেতেই ছিলাম। এটা হচ্ছে ডে 2 কমপ্লিট হয়ে গেল। তারপর হচ্ছে ডে থ্রিতে আমরা কী করলাম, মাউলিলং যে হোমস্টে ছিল সেখান থেকে ঘুম থেকে উঠলাম, উঠে সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো গ্রামটাকে ঘুরে নিলাম, হচ্ছে মর্নিং ভিউ সেটা দেখে নিলাম। তারপর ওখানে কি আছে, একটা গাছকে কেন্দ্র করে, একটা নয় 3-4টে গাছকে কেন্দ্র করে একটা বাঁশের তৈরি ব্রিজ করা আছে, যেটা এরকম ওপরে উঠছে, যেখান থেকে আপনি পুরো বাংলাদেশ একটা ভিউ পেয়ে যাবেন, কিংবা এই গ্রামটারও একটা খুব সুন্দর ভিউ পাবেন। তো যেটাতে অবশ্যই যাবেন আপনারা, এটা হচ্ছে বাম্বু ব্রিজ ট্রেকিং বলে। তারপর আমরা সেখান থেকে গেলাম লিভিং রুট ব্রিজে। তো এটা হচ্ছে জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি একটা ব্রিজ, যা নিচ দিয়ে একটা জলধারা চলে যাচ্ছে। তো এটাও খুব সুন্দর ছিল। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনার ডাবল ডেকার ব্রিজেও যেতে পারেন, যার জন্য আপনাকে সেপারেট একদিন রাখতে হবে। তারপর সেখান থেকে আমরা গেলাম মাউডক ডিম্পে ভ্যালি ভিউ পয়েন্ট। এটা রাস্তার মাঝেই একটা পয়েন্ট, যেখানে একটা ব্রিজ আছে, যেখান থেকে পুরো ভ্যালিটাকে দেখা যায়, খুব সুন্দর ভিউ। তারপর আমরা গেলাম গার্ডেন অফ কেভসে। তো গার্ডেন অফ কেভসের মধ্যে টোটাল 11খানা স্পট আছে। এই প্রত্যেকটি স্পট খুব সুন্দর, ন্যাচারাল ওয়াটার একটা আছে, তারপর মনে করুন অনেকগুলো গুহা আছে, ভালো ভালো জিনিস আছে, অনেকগুলো ওয়াটারফল আছে সুন্দর সুন্দর। প্রায় 1 ঘন্টা লাগবে আপনার এই গার্ডেন অফ কেভ ঘুরতে কিন্তু। তারপর আমরা গেলাম ওয়াকাবা ফলসে। এটা অনেক নিচে, মানে মেন যে স্পট আছে যেখানে গাড়িটা দাঁড়াবে সেখান থেকে অনেক নিচেই ওয়াকাবা ফলস। আমরা যখন গেছিলাম তখন মেঘে ঢাকা ছিল, তো ভালো করে দেখতে পাইনি আর কি। তারপর আমরা গোল্ডেন স্পুন ধাবা, মানে চেরাপুঞ্জিতে আমরা প্রবেশ করে গেছি, সেখানে গোল্ডেন স্পুন ধাবাতে আমরা সেখানে লাঞ্চ করলাম। আমি বলবো চেরাপুঞ্জির বেস্ট হচ্ছে রেস্টুরেন্ট গোল্ডেন স্পুন ধাবা, মানে টাকা পয়সার দিক দিয়েও, কোয়ালিটির দিক দিয়েও, আর সবসময় ওপেন থাকে, ভিড় থাকে না বেশি। তারপর মনে করুন বসার জায়গা খুব ভালো, সার্ভিসও খুব ভালো। তারপর আমরা গেলাম সেখান থেকে বাংলাদেশ ভিউ পয়েন্ট গেলাম, ওটাই রাস্তার মাঝে একটা খুব সুন্দর ভিউ পেয়েছি, সেখানে দাঁড়িয়ে পড়েছি, বাংলাদেশ ভিউ পেয়েছি সেখান থেকে। তারপর আমরা গেলাম কিমরেম ফলসে। তো কিমরেম যে ফলস আছে এটা হচ্ছে মেঘালয়ের সবথেকে বড় ওয়াটারফল আর ইন্ডিয়ার 7th হাইয়েস্ট ওয়াটারফল। আপনারা অবশ্যই যাবেন কিমরেম ফলসে, খুব সুন্দর এখানকার ভিউ। শুধুমাত্র কিমরেম ফলস নয়, তার চারপাশে যতগুলো ভিউ আছে, যতগুলো ওয়াটারফল আছে, দারুণ সুন্দর দেখতে। তারপর আমরা দেখলাম 7 সিস্টার ওয়াটারফল চেরাপুঞ্জিতে। তো এটা 99% লোক মানুষজন এখানে যায়। এটা খুবই সুন্দর একটা ওয়াটারফল। আমরা যখন গেছিলাম তখন মেঘ ছিল বলে দেখতে পাইনি, আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা দাঁড়াবার পর আমরা ভালো করে ওয়াটারফলটা দেখতে পেয়েছি। তারপর সেখান থেকে আমরা গেছি মাসমাই কেভ চেরাপুঞ্জিতে। তো এইখানে চেরাপুঞ্জি একটা গুহা আছে, যা ভেতর দিয়ে আপনাকে যেতে হবে, আর খুব ন্যারো, এই মানে খুব ছোট একটা জায়গার মধ্যে দিয়ে আপনাকে পাস হতে হবে, মাসমাই কেভ। তারপরে আছে চেরাপুঞ্জি ইকো পার্ক। এই ইকো পার্কটা হচ্ছে যে 7 সিস্টার ওয়াটারফলের কথা বললাম, তার যে টপ পয়েন্টটা সেটাকে বলা হচ্ছে আপনার ইকো পার্ক, যেখানে অনেকগুলো অ্যাক্টিভিটি করার জায়গা আছে, খুব সুন্দর প্রাকৃতিক ভিউ, এখান থেকে খুব সুন্দর সানসেট দেখতে পেয়েছি আমরা। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের চেরাপুঞ্জি লাংদো হোমস্টেতে। তো লাংদো হোমস্টে এটা হচ্ছে একদম রাস্তার ধারে অবস্থিত, একদম টপ ফ্লোরে একটা হোমস্টে নিয়েছিলাম, যেটা থেকে খুব সুন্দর আমরা সানসেট ভিউ এবং সানরাইজ ভিউ পেয়েছিলাম। তো এটা হলো 3 নম্বর দিন। তারপর হচ্ছে আমরা 4 নম্বর দিনে প্রবেশ করলাম। তো 4 নম্বর ডেতে আমরা ঘুম থেকে উঠলাম চেরাপুঞ্জির হোমস্টেতে। সেখান থেকে আমরা হোমস্টে থেকেই খুব সুন্দর একটা সানরাইজ দেখলাম। সানরাইজ দেখার পর সেখান থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা গৌহাটির উদ্দেশ্যে। সবার ফার্স্টে আমরা দেখলাম মাউডক ভিউ পয়েন্ট। তারপর সেখান থেকে আমরা গেলাম শিলং পিক। তো শিলং পিকে আসার জন্য আপনাকে অবশ্যই সাথে করে আধার কার্ড নিয়ে আসতে হবে। এই আধার কার্ড ছাড়া আপনাকে ওখানে এন্ট্রি দেওয়া হবে না, কারণ শিলং পিক যে এলাকাটা সেটা হচ্ছে এয়ারফোর্সের আন্ডারে। আর এখান থেকে আপনি পুরো শিলং শহরটার একটা 360 ডিগ্রি ভিউ পাবেন, খুব সুন্দর ভিউ পাবেন, অবশ্যই যাবেন আপনারা।
তারপর সেখান থেকে আমরা গেলাম, হ্যাঁ আর একটা কথা, এই শিলং পিকেতে আমার মা ট্র্যাডিশনাল খাসি ড্রেস ট্রাই করেছিল, যেটা দেখতে খুবই সুন্দর কিন্তু। তারপর আমরা সেখান থেকে গেলাম গুয়াহাটি সায়েন্স সেন্টারে। তো এই সায়েন্স সেন্টার ঘুরতে প্রায় আপনার 1 ঘন্টা সময় লাগবে। এখানে অনেক কিছু দেখার আছে, বিভিন্ন রকম কেমিস্ট্রি রিলেটেড জিনিস আছে, ডাইনোসর পার্ক আছে, তারপর মনে করুন কয়লা খনি আছে, অনেক লাইট শো আছে, যেগুলো আপনাদের বাচ্চারা যদি যায় সাথে করে খুব তারা ইন্টারেস্টিং একটা জিনিস আর কি। তারপর সেখান থেকে আমরা গেলাম গুয়াহাটি ফ্যান্সি মার্কেটে, সেখানে কিছু কেনাকাটা করার জন্য। তো আসাম সিল্ক আর আসামের স্পেশাল গামছা, এই দুটো খুব এখানকার ফেমাস। আমার মা আসাম সিল্ক শাড়ি কিনেছে, আর আমাদের বিভিন্ন রিলেটিভের জন্য গামছা কেনা হয়েছে, যেটা হচ্ছে আসামের ট্রেডিশনাল গামছা আর কি। তারপর সেখান থেকে আমরা গেছিলাম গুয়াহাটিতে তিরুপতি বালাজি মন্দির। তো সেটা আমরা যখন গেছিলাম তখন অম্বুবাচী মেলা চলছিল, তাই জন্য ওই মন্দিরটা তখন বন্ধ ছিল। তারপর আমরা কি করেছিলাম, গুয়াহাটিতে এয়ারবিএনবি থেকে একটা হোমস্টে বুক করেছিলাম, দেবজ্যোতি দা ওনারের নাম, তো তার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। তো সেখানে আপনারা থাকতে পারবেন, সেখানে 2টো রুম আছে, এসি আছে, সমস্ত ফেসিলিটি আছে, মানে একদম ঘরের মতো বাড়ির মতো মনে হবে আপনার। তো সেখানে রাতে ছিলাম, আর সেখানে রাতে আমরা খাবারও তৈরি করেছিলাম তাদের কিচেনে। তারপর এটা ডে 4 কমপ্লিট হয়ে গেলো। তারপর হচ্ছে লাস্ট দিন 5 নম্বর দিনে আমরা সকালে গুয়াহাটি আমাদের যে হোমস্টে ছিল সেখানে ঘুম থেকে উঠলাম, উঠে আমাদের যে হোমস্টেটা ছিল সেখান থেকে ব্রহ্মপুত্রর পাশেই একদম সেই হোমস্টেটা ছিল, আর সেখান থেকে খুব সুন্দর একটা ব্রহ্মপুত্র নদীর ভিউ পাওয়া যাচ্ছিলো, সেই ভিউটা দেখলাম। তারপর সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আমরা চলে গেলাম মা কামাখ্যা দেবীর মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা যখন গেছিলাম তখন অম্বুবাচী মেলা চলছিল, তাই জন্য একদম রাস্তায় একদম নিচে নামিয়ে দিয়েছিল। তো ঘুরে 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 আমরা একদম মন্দিরের ওপরে উঠেছি, খুব সুন্দর ভিউ পেয়েছি, দারুণ মজা হয়েছে, ভগবানের আশীর্বাদ পেয়েছি। দিয়ে আমরা আবার নিচে নেমে তারপর আমরা গেছি গুয়াহাটি পল্টন বাজার থেকে লঞ্চে করে আমরা গেছি উমানন্দ আইল্যান্ডে, যেখানে শিব ঠাকুরের একটা মন্দির আছে। তো সেখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, তো আমরা পুজো দিইনি, আমরা ওখানে ঘুরে আবার ফেরত চলে এসেছি। দিয়ে সেখান থেকে উমানন্দ আইল্যান্ড থেকে তারপর আমরা গুয়াহাটিতে আমাদের যে হোমস্টে ছিল সেখান থেকে চেক আউট করে আমরা চলে গেছি আপনার আমাদের যে এয়ারপোর্ট আছে তার উদ্দেশ্যে। তারপর সেখানে বিকেলে আমাদের ফ্লাইট ছিল, বিকেলে ফ্লাইট চেপে আমরা সন্ধ্যের সময় বাড়ি চলে এসেছি। তো এটাই হচ্ছে আমাদের টোটাল 4 নাইট আর 5 ডেজের নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরের সম্পূর্ণ ডিটেলস। এবার টাকা পয়সার ডিটেলস এবার বলে দিচ্ছি, শুনে নিন। তো আমি কি করব, আমি একটা স্লাইড শো করে দেবো, যার মধ্যে গাড়ি ভাড়া কত খরচ, গাড়ি ভাড়া আমি বলে দিচ্ছি। আমাদের সঞ্জয় দা পার ডে 3,500 টাকা করে নিয়েছেন। এর মধ্যে কোনো কিছু এক্সট্রা দিতে হয়েছে, যেগুলো হচ্ছে আমার কোনো এন্ট্রি ফি বা পার্কিং ফি, এগুলো এক্সট্রা আছে। বাকি গাড়ি হচ্ছে 3,500 টাকা পার ডে। আর হোমস্টেগুলোর কী খরচ সেটা আমি এইখানে দিয়ে দেবো। তারপর মনে করুন প্রত্যেকটা স্পটে এন্ট্রি করার জন্য ফি দিতে হচ্ছে, সেই এন্ট্রি ফি আমি দিয়ে দেবো। খাবার দাবারের জন্য কত টাকা খরচ হচ্ছে সেটা আমি দিয়ে দেবো। তারপর টোটাল যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে 3 জনের এই খরচটা, আর 1 জনের খরচ হচ্ছে এইটা। আমি টেক্সট দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন আর কি। তো এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি নর্থ ইস্ট ইন্ডিয়া ঘুরতে গিয়ে থাকেন তাহলে আর কী কী স্পট আপনারা সেখানে গেছেন বা যেগুলো আপনার খুব ভালো লেগেছে সেই এক্সপিরিয়েন্সগুলো আমাদের বলতে থাকেন। আর এই প্রত্যেকটা স্পট যেগুলোর কথা বললাম আমি তার ডিটেলস ভিডিও আমি বানিয়েছি, আমি ডিসক্রিপশানে তা আপনার লিঙ্ক দিয়ে দেবো, সেই ডিটেলস ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই ভিডিওটা আর বড় করব না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে মহালয়ার দিন, কারণ মহালয়ার দিন আমার একটা খুব ভালো একটা জায়গাটি ইনভিটেশান আছে, মানুষজন আমাদের নিমন্ত্রণ করেছে, তো সেখানে যেতে হবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে মহালয়ার দিন। আপাতত ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে মহালয়ার দিন নতুন একটি গল্পের সাথে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.